তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আমি যে শুধু 35 থেকে 40% প্রোটিন দেখে আমি খাবারটা নিয়ে আসলাম, ভালো মানের খাবার, খুব দাম দিয়ে আমি ওইটা ক্রয় করলাম, কিন্তু এটার রেজাল্টটা তো আমি ভালো পাবো না যদি ওই খাবারটা পানিতে স্থায়ীভাবে 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত না থাকে। তো এতে করে দেখা যাবে কি আমি গুণগত মানসম্পন্ন খাবার আমার পুকুরে প্রয়োগ করছি, কিন্তু আমার পুকুরের যে পরিবেশ, ওই পরিবেশটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, মাছের উৎপাদনও আমি ভালো পাচ্ছি না। প্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই শান্ত আগ্রো বিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো দর্শক, গলদা চাষের আরেকটা ভিডিও নিয়ে আজকে হাজির হলাম। তো আজকের ভিডিওতে গলদা চাষের খাবারের যে গুণগত মান, আমরা গলদা চাষে যে খাবারটা প্রয়োগ করি, তো এই খাবারের গুণগত মানটা কীরকম, কিভাবে এই গুণগত মান পরীক্ষা করতে হয়, কোন খাবার আমরা এখানে ব্যবহার করব, তো এই সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব। তো যারা গলদা চাষি আছেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, আমরা এই যে গলদাটা চাষ করি, গলদা চাষের ক্ষেত্রে আমাদের টোটাল যে পরিমাণ খরচ হয়, এই খরচের 60% খরচ হয় শুধু হচ্ছে আমাদের খাবারের পিছনে। আমরা টোটাল যে একেবারে পুকুর প্রস্তুত থেকে শুরু করে একেবারে মাছ বিক্রয় পর্যন্ত, এর ভিতরে আমাদের চাষের ক্ষেত্রে যত খরচ আসে, টোটাল যে খরচটা, আপনার রেণুপোনা ছাড়া চুন প্রয়োগ করা, প্রিবায়োটিক প্রোবায়োটিক প্রয়োগ করা, জীবাণুনাশক দেওয়া, অক্সিজেনের ব্যবস্থা করা, এই যে টোটাল যে খরচ, এই টোটাল খরচের 60% খরচ হয় কিন্তু শুধুমাত্র খাবার প্রয়োগের ক্ষেত্রে। তো বুঝতে পারছেন, এই 60%ই আমরা খাবার প্রয়োগের ক্ষেত্রে খরচ করি, কিন্তু আমরা যদি সঠিক খাবারটা বেছে না নিতে পারি, আমরা শুধু খরচই করলাম কিন্তু আমরা গুণগত মানসম্পন্ন খাবারটা আমরা পেলাম না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের খরচটা বেশি হয়ে যায়, কিন্তু আমাদের মাছের উৎপাদনটা কম হয়ে যায়। তো আমরা যদি সিম্পল কিছু বিষয় ফলো করি, তাহলে আমরা এই সহজে কিন্তু খাবারের যে গুণগত মানটা আমরা পরীক্ষা করে নিতে পারি, আমরা খুব সহজেই পরীক্ষা করে নিতে পারি। তো আজকে সেই প্রসেসটা দেখাবো, তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দর্শক, আমরা যে সময় আমাদের এই খাবারটা পরীক্ষা করব, তো পরীক্ষা করার জন্য আমাদের দুইটি বিষয় খেয়াল রাখলেই মোটামুটি আমরা পরীক্ষা করতে পারবো। তো একটা হচ্ছে পানিতে খাদ্যের স্থায়িত্ব, আর দ্বিতীয় নম্বর হচ্ছে খাদ্যের যে পুষ্টিমানটা। তো আমরা এই দুইটা বিষয় যদি বিবেচনা করে আমরা খাবারটা নির্বাচন করি এবং আমরা এই দুইটা বিষয় যদি পরীক্ষা করে নিই, তাহলে কিন্তু আমরা খুব সহজে ভালো মানের খাবারটা আমরা নিজেরাই পরীক্ষা করে নিতে পারবো। তো অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। দর্শক, গলদা চিংড়ি কিন্তু খুব ধীর গতিতে আপনার খাবারটা খেতে আসে। আপনি যে সময় খাবারটা আপনার পুকুরে বা ঘেরে খাবারটা আপনি দেন, তখন কিন্তু সাথে সাথে গলদা চিংড়ি খাবার খেতে আসে না। তো গলদা চিংড়ি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা পরেও কিন্তু খাবারটা গ্রহণ করতে আসে। তো সেক্ষেত্রে পানিতে স্থায়িত্ব যে বিষয়টা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি হয়তো ভালো মানের একটা খাবার দিলেন, খাবারের পুষ্টিমানও অনেক, কিন্তু আপনার এই খাবারটা কিন্তু পানিতে খুব বেশি স্থায়িত্ব না। হয়তো আপনি খাবারটা প্রয়োগ করলেন, তার 1-1.5 ঘন্টার ভিতরে কিন্তু খাবারটা পানিতে গুলে গেল। তো এই রকম অবস্থায় আপনি কিন্তু খাবারের রেজাল্টটা ভালো পাবেন না। আপনি যতই গুণগত মানসম্পন্ন খাদ্য আপনার পুকুরে দেন না কেন, আপনি কিন্তু রেজাল্টটা ভালো পাবেন না। তার কারণ গলদা চিংড়ি 1.5 থেকে 2 ঘন্টা পরেও কিন্তু খাবার গ্রহণ করতে আসে। তো 1.5-2 ঘন্টা পরে এসে যদি ওরা দেখে যে খাবারটা পানির সাথে গুলে গেছে, তখন কিন্তু ওই খাবারটা গলদা চিংড়ি গ্রহণ করতে পারে না। ওইটা মাটিতে মিশে যায়, পানির সাথে মিশে যায়, মিশে পানিতে এবং মাটিতে পচন সৃষ্টি করতে পারে। এতে করে পানির যে অক্সিজেন নষ্ট হয়ে যেতে পারে, পুকুরের পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে। তো তাতে বুঝতে পারছেন যে আমাদের এই পানিতে স্থায়িত্ব যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো আমাদের খাবারের এই যে পানিতে স্থায়িত্ব যেটা, এটা আমরা খুব সহজে নিজেরাই পরীক্ষা করে নিতে পারি। এর জন্য আপনার কোনো ল্যাবেরও প্রয়োজন হবে না। তো আপনারা কি করবেন, প্রথমে একটা কাচের গ্লাস নেবেন। তো কাচের গ্লাসে আপনি যে খাবারটা পরীক্ষা করতে চাচ্ছেন, তো কাচের গ্লাসে 1 গ্লাস পানি পরিপূর্ণ করে তার ভিতরে কিছু পরিমাণ খাবার আপনি ওইখানে দিয়ে রাখবেন। দিয়ে রাখার পর আপনি ওইটা চেক করবেন যে ওই খাবারটার স্থায়িত্ব কত সময়। তো এটার স্থায়িত্ব যদি 2 ঘন্টার বেশি হয়, তাহলে আপনি আপনার গলদা চিংড়ির পুকুরের জন্য সেই খাবারটি সিলেক্ট করবেন। তো আরেকটা বিষয় খেয়াল রাখবেন যে আপনি খাবারটা গ্লাসের ভিতরে রাখলেন, কিন্তু রাখার পরে যদি দেখেন যে আপনার গ্লাসের পানির কালার খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে,
তো সেক্ষেত্রে কিন্তু আপনি সেই খাবারটা গলদা চিংড়ির জন্য সেটা সিলেক্ট করবেন না। তো এভাবে আপনি বেশ কিছু খাবার পরীক্ষা করে নেবেন যে খাবারটা আপনার গ্লাসের ভিতরে রাখলে পানির খুব বেশি কোনো চেঞ্জ হচ্ছে না, কিংবা খাবারটা পানিতে অনেকক্ষণ স্থায়ীভাবে থাকছে, সহজে পানির সাথে গুলে যাচ্ছে না। তো এই সমস্ত বিষয়গুলো অবশ্যই খেয়াল রেখে তারপরে আপনি খাবারটা সিলেক্ট করবেন। তো আমি এখানে আজকে দুইটা খাবারের পানিতে স্থায়িত্ব কেমন, তো সেইটা আজকে সরাসরি পরীক্ষা করে দেখাবো। তো খুবই উচ্চমানের দুইটা খাবার আমি আজকে এখানে সিলেক্ট করছি। তার ভিতরে সিপি কোম্পানির একটা খাবার গলদা চিংড়ির জন্য যেটা তৈরি করা হয়েছে, আর আনমল ফিড যেটা নতুন যে খাবারটা বাজারে আসছে, যার পুষ্টিগুণ অনেক আর এটার রেজাল্টও যথেষ্ট ভালো। আর গলদা চিংড়ির জন্য এই যে সিপি কোম্পানি থেকে যে খাবারটা বার করা হয়েছে নতুন, তো এই দুইটা খাবারের পানিতে স্থায়িত্ব কেমন, সেই দুইটা আজকে সরাসরি আপনাদের চেক করে দেখাবো। তো আমি এখানে দুইটা গ্লাস নিলাম, একটায় আমি সিপির খাবারটা দিলাম আর দ্বিতীয়টায় দিলাম আনমল ফিড যেটা। তো এই দুইটার রেজাল্ট কেমন আপনারা সরাসরি দেখতে থাকুন। তো দর্শক, আমরা দুইটা খাবারেরই গুণগত মান পরীক্ষা করলাম। তো দুইটাই পানিতে প্রায় 3 ঘন্টার মতো আমি রেখে দিছি। তো 3 ঘন্টা এখানে পানিতে স্থায়ীভাবে আছে, পানিতে কিন্তু গলে নাই। তো এই যে দুইটা খাবার আজকে আমরা এখানে পরীক্ষা করলাম, এই দুইটার কিন্তু পানিতে স্থায়িত্ব যে মানটা সেটা কিন্তু ভালোই বলা চলে, তার কারণ প্রায় 3 ঘন্টা আমি এখানে গ্লাসে রেখে দিয়েছি। কিন্তু প্রোটিনের দিক থেকে যদি বলি, প্রোটিনের দিক থেকে সিপি কোম্পানির এটায় প্রোটিন একটু কম। তো প্রোটিনের মাত্রা বিবেচনা করলে অবশ্যই আনমোল্ড ফিড যেটা ওইটাই ব্যবহার করা উত্তম হবে। তবে সিপির এই খাবারটার মানও যথেষ্ট ভালো, তো এটার রেজাল্টও যথেষ্ট ভালো। তো স্থায়িত্ব চেক করার জন্য আপনারা এভাবে পরীক্ষা করে নেবেন। যদি দেখেন যে আপনার গ্লাসের পানির কালার খুব দ্রুত চেঞ্জ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনারা সেই খাবারটি আপনার পুকুরে ব্যবহার করবেন না, এতে আপনার পানির সমস্যা হতে পারে। যদিও স্থায়িত্ব বেশি হয়, তারপরেও দেখা যায় অনেক সময় খাবারটা পানির সাথে দ্রবীভূত হচ্ছে না, দ্রবীভূত না হয়েও অনেক সময় পানির কালারটা চেঞ্জ হতে পারে। তো আমরা এইভাবে আমাদের বাড়িতে বসেই আমাদের এই খাবারের যে স্থায়িত্বটা আমরা এটা পরীক্ষা করে নিতে পারি। আর এর পরে যেটা বলবো যে গুণগত মান। তো গুণগত মান পরীক্ষা করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু বিষয় ফলো করতে হয়। তো গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে আমাদের 35 থেকে 40% প্রোটিন আছে যে খাদ্যে, আমরা সেই খাদ্যগুলো আমাদের মাছের পুকুরে ব্যবহার করতে পারি, এতে রেজাল্টটা ভালো আসবে। আর এই গুণগত মানটা শুধু প্যাকেটে লেখা থাকে বলে আমরা এটা বিশ্বাস করে ব্যবহার করব না, এর জন্য বিভিন্ন সরকারি বেসরকারি ল্যাব আছে, আমরা সেখান থেকে সরাসরি এটা টেস্ট করে নিতে পারি। তো প্রোটিনের ক্ষেত্রে আমরা যেটা সিলেক্ট করব, আমরা প্যাকেটে যেটা দেখি যে গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে 35 থেকে 40% প্রোটিন হলে আমরা সেটা ব্যবহার করতে পারি। আর আমরা গলদার খাবারটা একসাথে প্রয়োগ করব না, আমরা যদি আমাদের পুকুরে 5 কেজি খাবার আমাদের পুকুরে প্রয়োগ করি, তো সেক্ষেত্রে আমাদের এই খাবারটা 3-4 বার করে আমরা ভাগ করে করে তারপরে আমাদের পুকুরে প্রয়োগ করব। তো অনেক সময় দেখা যায় কি যে একসাথে যদি আমরা 5 কেজি খাবার প্রয়োগ করি আমাদের পুকুরে, তো সেক্ষেত্রে দেখা যায় কিছু খাবার নষ্ট হয়ে যেতে পারে, কিংবা ওই 5 কেজি খাবার একসাথে চিংড়ি মাছে নাও খেতে পারে। তো এতে করে আমাদের পুকুরে পচন সৃষ্টি হতে পারে, পুকুরের যে পরিবেশটা নষ্ট হতে পারে, আর আমাদের খাদ্যের অপচয় হতে পারে। তো এইসব বিবেচনা করে আমাদের খাবারটা যদি আমরা 3 থেকে 4 বার করে আমরা আমাদের পুকুরে প্রয়োগ করি অল্প অল্প করে, তো তাতে করে চিংড়ি মাছের খাবার যে চাহিদাটা সেটাও থাকে, আর পুকুরে খাবার নষ্ট হওয়ারও কোনো সম্ভাবনা থাকে না, আর পুকুরের পরিবেশটাও ভালো থাকে। তো চিংড়ি মাছের খাবার চাহিদা কেমন, পুকুরে খাবার থেকে যাচ্ছে কিনা, নষ্ট হচ্ছে কিনা, সেজন্য আমরা ট্রে ব্যবহার করতে পারি। তো ট্রে ব্যবহার করে আমরা এটা পরীক্ষা করে নিব যে আমাদের মাছ কীরকম খাচ্ছে, তাদের খাবার চাহিদা কেমন, পুকুরে খাবার নষ্ট হচ্ছে কিনা। তো এটা যদি চেক করে আমরা খাবারটা প্রয়োগ করি,
তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর আমরা যদি আমাদের পুকুরে অ্যারেশনের ব্যবস্থা করি, তো পুকুরের পানিতে যদি স্রোত তৈরি হয়, স্রোত তৈরি হলে চিংড়ি মাছটার একটা আলাদা গতি থাকে। যদি স্রোত ছাড়া আমরা চাষ করি তাহলে মাছের যে গতি থাকে আর স্রোত থাকলে তার গতি দ্বিগুণ হয়ে যায়। যে কারণে আমরা যদি অ্যারেশনের মাধ্যমে আমরা চাষাবাদটা করি তাহলে আমরা স্বাভাবিকভাবে যে পরিমাণ চিংড়ি আমরা উৎপাদন করি কিংবা যে পরিমাণ চাষাবাদ করতে পারি তার ডবল কিন্তু আমরা এই অ্যারেশনের ব্যবস্থার মাধ্যমে চাষাবাদ করতে পারি এবং উৎপাদনটাও ডবল হয়। তো সেক্ষেত্রে অ্যারেশনের ব্যবস্থা করাটা খুব বেশি ব্যয়বহুল কিছু না। আমরা হয়তো আধা নিবিড় বাগদা চাষ পদ্ধতিতে যে পরিমাণ ইলেকট্রিক বিল আসে, যে পরিমাণ এয়ারেটারের ব্যবস্থা করতে হয়, তো সেগুলা না, শুধুমাত্র আপনি আপনার বাড়িতে যদি মোটর থাকে কিংবা কম দামে যে ভেঞ্চুর এয়ারেটার পাওয়া যায়, তো সেগুলা দিয়েও আমরা গলদা চিংড়ি চাষাবাদ করতে পারি। এতে করে আমরা সনাতন পদ্ধতিতে চাষাবাদ করলে যে পরিমাণ মাছ উৎপাদন করতে পারি তার দ্বিগুণ মাছ কিন্তু আমরা এই অ্যারেশনের মাধ্যমে উৎপাদন করতে পারি। তো দর্শক, গলদা চিংড়ি চাষ সম্পর্কে অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, তো সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর আজকের ভিডিওটা আর খুব বেশি লং করব না। তো আজকের ভিডিওতে এই দুইটি বিষয় তুলে ধরলাম, কিভাবে আমরা খাদ্যের স্থায়িত্বটা চেক করতে পারি আর খাবারের গুণগত মান বা পুষ্টিমান কতটুকু হলে আমরা সেটা ব্যবহার করতে পারি। তো খুব সহজে দেখেন, আমরা এখানে আমাদের একেবারে বাড়িতে বসে আমরা চেক করতে পারছি যে খাদ্যের স্থায়িত্বটা কেমন পানিতে। তো এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আমি যে শুধু 35 থেকে 40% প্রোটিন দেখে আমি খাবারটা নিয়ে আসলাম, ভালো মানের খাবার, খুব দাম দিয়ে আমি ওইটা ক্রয় করলাম, কিন্তু এটার রেজাল্টটা তো আমি ভালো পাবো না যদি ওই খাবারটা পানিতে স্থায়ীভাবে 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত না থাকে। তো এতে করে দেখা যাবে কি, আমি গুণগত মানসম্পন্ন খাবার আমার পুকুরে প্রয়োগ করছি, কিন্তু আমার পুকুরের যে পরিবেশ, ওই পরিবেশটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। মাছের উৎপাদনও আমি ভালো পাচ্ছি না, তার কারণ যে খাবারটা পানিতে গলে যাচ্ছে ওই খাবারটা আমার পুকুরের পরিবেশটা নষ্ট করছে। মাছে তো খেতে পারছে না, আর তারপর আমার পুকুরের পানি নষ্ট হচ্ছে, মাটি নষ্ট হচ্ছে, এতে করে পুকুরে পচন সৃষ্টি হচ্ছে। তো গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে আপনারা এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। তো দর্শক, আজকে এই ছিল ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর শান্ত অ্যাগ্রো বিডি আমাদের ফেসবুক পেজ, সরাসরি ফেসবুক পেজে যেও এই ভিডিওগুলো দেখতে পারেন। তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই।